সমাজের বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি ফুটে ওঠে লেখকের লেখায়, গল্পে, প্রবন্ধে কিংবা কবিতার মধ্যে দিয়ে। আজকে শোনাবো এমনই একটি গল্প যা সামাজিক প্রেক্ষাপটে লেখা হয়েছে। আজকের গল্প মুক্তি, লেখক রাহুল দেব বৈদ্য। চলুন শুনে নিই আজকের গল্প মুক্তি। বিকেলের পরন্ত বেলায় আনমনে ভাটার টানে বয়ে যাওয়া সারসার সংকীর্ণ তীর অবলোকন করতে করতে কত স্মৃতিরা ভিড় করে আসে আমার মানসপটে। ছাদের কার্নিশের পাশে দাঁড়িয়ে থাকা সজনের ফুলে এখনো কিছু মৌমাছি মধু আহরণ করে চলেছে। কিছু ফুল ঝরে পড়েছে ছাদের উপর। মনে হলো মধু আহরণের পরই বেশিরভাগটাই ঝরেছে অবলীলাক্রমে। বৃন্তচ্যুত ফুলেদের ঝরে পড়ে থাকতে দেখি প্রায়। বয়সের তালে তালে সমকক্ষ অনুভূতিগুলি যেন আরও বর্ধিষ্ণু হয়ে চলেছে। বৃন্তচ্যুত কুসুমরাজের বৃক্ষ থেকে সংযোগ ছিন্ন হয়ে যায়। ঠিক তেমনি বহমান জীবনের কোনো এক প্রখর জীর্ণতায় বিচ্ছেদ থাকে, বিচ্ছেদ আসে। যোগী তপস্বী যোগ বলে কিংবা আত্মতত্ত্ব জেনে সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সময়ের নিয়মাধীন বিভিন্ন সম্পর্কগুলিতে বিচ্ছিন্নতা একযোগে ঘটে চলে। ছেলেবেলাকার খেলার সঙ্গী, বিদ্যালয়ে পাঠরত সহপাঠী কিংবা কর্মসূত্রে প্রাপ্ত অপর মানুষটি, কখনো বা তথাকথিত নিয়তি চিরতরে বিচ্ছেদের করুণ ধ্বনিতে আস্ফালন করে। প্রতিটি বিচ্ছেদের অন্তরালে আত্মগোপন করে থাকে এক মর্মস্পর্শী প্রেক্ষাপট। আরশিতে উদ্ভাসিত সৌষ্ঠব কোমল মুখখানিতে লজ্জার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আজ মুক্তির আশীর্বাদ। দেখাশোনার পাত্র হলেও রনিতকে তার বেশ মনে ধরেছে। গৌরবর্ণ লম্বা সুঠাম চেহারার সুদর্শন সুশিক্ষিত পাত্র একেবারে মুক্তির জন্য উপযুক্ত পাত্রই বটে। শুভ দিনে শুভ সময়ে গোধূলি লগ্নে বিবাহ সম্পন্ন হলো। আত্মীয় পরিজনের আশীষ বাণী ও পিতামাতার সিক্ত অশ্রুকে আড়ালে ফেলে মুক্তি বিদায় নিল। জীবনের এক নতুন অধ্যায়ে চেতনারা চিন্তার সঙ্গে দল বেঁধে পরস্পরের বিলাসিতার পথ খুঁজে ফেরে। রনিতের বাড়ির প্রাঙ্গণ ফুলে ফুলে সেজে উঠেছে। আজ বৌভাত। রং বেরঙের ফুলে সাজানো উঁচু সিংহাসনে নববধূ অপূর্ব শোভা বিস্তার করে অভ্যাগতদের বিনম্রভাবে অভিবাদন করছে। চকিত নয়ন তার গোলাপ রজনীগন্ধার ফাঁকে ফাঁকে ফিরে চলেছে মুহুর্মুহু। বিনম্র অভিবাদনের আলগা হাসিটুকু মিলিয়ে যাচ্ছে ক্ষণিকেই। কিছুতেই সেই হাসিতে গভীরতার মায়া আবিষ্ট হতে দিচ্ছে না তার ব্যাকুল উদাসীন চিত্ত। এখনও তার জন্মসূত্রে গ্রথিত প্রিয় মানুষগুলির অবয়ব ধরা দিল না যে। অবশেষে তার ব্যাকুলতর হৃদয়ে প্রশান্তির ছায়া ফেলল আপন মানুষগুলি। উৎসব মুখরতার অবসানে নিজের প্রিয় মানুষগুলির অনেক আশ্বস্ততায় মুক্তি কিছুটা প্রকৃতস্থ হল। পরের দিন থেকে শুরু হলো মুক্তির সংসার যাত্রার ধারা। সম্পর্কের নতুন আবহে জড়ানো মা তার বৌমাকে বুঝিয়ে দিলেন এক ফিরিস্তি দায়িত্ব। সকালের গরম গরম চা থেকে নৈশ ভোজ পর্যন্ত মন্না বসা কাজের ফাঁকে ফাঁকে মনের আঙিনায় দোলা দিয়ে যায় পিতৃগৃহে কাটানো সময়গুলি। স্মৃতির আকাশে জমে থাকা উদাসীন চিন্তারা এলোমেলো করে দেয় মুক্তির নবযৌবন স্বাদ। নিকষ কালো আধারে নক্ষত্রের ক্ষুদ্র জ্যোতির ন্যায় রনিত মুক্তির এই অবসাদগ্রস্ত সময়ের একমাত্র অবলম্বন স্বরূপ প্রজ্বলিত হতে থাকে। রনিতের মা দিনের পর দিন আবিষ্কার করতে থাকে মুক্তির নানাবিধ ভুলচুক। ভোর 4টায় ওঠা হয়নি কেন, এত বেলা করে রান্না কেন, এখানে বসে কেন, ওটা করেছ কেন, এটা এভাবে কেন। অভিযোগ আর অভিযোগ। ভালো মার পেল কই। অতিক্রান্ত 1 মাসের ঠিক ভুলের হিসাবের অঙ্কটা এতটাই অধিক জায়গা করে নিয়েছে যা কিনা জন্মাবধি এ পর্যন্ত রনিতের কোনো দিদির ক্ষেত্রে এর একাংশ বর্তায়নি। জীবন পরিধির ব্যাপ্ত অঙ্কগুলি নিয়মের কলাগণ্ডিতে সীমাবদ্ধ নয়। হিসাবের খাতায় 2, 3, 5ও হয়, আবার 2, 3, 6ও হয়।
পার্থক্যটা শুধু সংকেতের। শাশুড়ি বৌমার বৈরিতার সম্পর্ক দেখা যায় 90%। নতুন পরিবেশ, ছেড়ে আসা প্রিয় মানুষ, মানসিকতায় বিস্তর প্রভেদ, পছন্দের জায়গায় গড়ে ওঠা অভ্যাসগুলির বিসর্জন দিতে হয় একটি মেয়ের। সময় তো লাগবেই। একটু ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতার আশা রাখে, ঠিক একটি সদ্যরূপিত বীজের ন্যায়। অঙ্কুরিত বীজের ক্ষুদ্র মহিরুয়ের অবস্থায় না আসা পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। সেটুকু সময় পেল না মুক্তি। এ তো গেল শাশুড়ি। অন্যদিকে প্রলুব্ধ শরীরলোভী শ্বশুরের কটাক্ষপাত তাও বাদ গেল না মুক্তির বৈবাহিক জীবনে। দিনের পর দিন এভাবেই চলতে লাগলো মুক্তির জীবন। তার মধ্যে রয়েছে মুক্তির মায়ের ক্ষোভ, উদ্বেগ, আক্ষেপ। সবকিছুই ভারাক্রান্ত মনকে চরম হতাশা, আত্মহননের পথে ধাবিত করতে থাকে। ক্রমে ক্রমে একমাত্র ভরসা অবলম্বন রনিত মুক্তিকে ভালোবেসেছে। মৃদুমন্দ শীতল সমীরণ যেমন করে গ্রীষ্মের তাপ বিধ্বস্ত মনুষ্যকে পরম তৃপ্তি দেয়, ঠিক তেমনই মরুভূমিতে চলতে চলতে জলের অন্বেষণে বারংবার মরীচিকার ভ্রমের পর যখন তৃষ্ণার্ত মরুপথিক জলের প্রাপ্তিতে তৃষ্ণা নিবারণের ন্যায় সুখী হয়, ঠিক তেমনই মুক্তির প্রতি ধীরে ধীরে প্রণয় আবহে যৌবন সুখ, মানস সুখ মিলিত হয়ে গভীর ধারার সঞ্চার করেছে রনিতের জীবনে। এ এক মায়া, এক মোহ, যা থেকে সহজে বিচ্যুত হওয়া দুরূহ। নারী হৃদয়ের কোথায় একটা ভাব লুকিয়ে থাকে, যেটা তার সত্তাকে কিছুটা এমন আবেগে রচিত করে থাকে যেখানে নারী একটু আবেগী, বিদ্বেষপরায়ণ, কল্পনা মুখর, বৈজ্ঞানিক যুক্তিসম্মত বিষয়গুলিকে আড়ালে রাখলে। পিতৃতান্ত্রিক সমাজের ধারায় দীর্ঘদিন নারী দলিত, অবহেলিত হওয়ার কারণে তাদের মধ্যে এমন ধারণার উৎপত্তি হয়েছে যেখানে তারা নিজেদেরকে অসুখীও মনে করে থাকে। মুক্তির সাথে সাথে রনিতেরও স্বাভাবিক জীবনযাপন সমূহ সংকটাপন্ন হয়ে উঠতে লাগলো। একদিকে পরিবার, অন্যদিকে সদ্য বিবাহিতা প্রিয়তমা স্ত্রীর প্রতি পরিবারের একটু সহানুভূতির তৃষাতুর চাওয়া না পাওয়াই থেকে যায়। অবশেষে রনিত পরিবারের বাঁধন ছিঁড়ে মুক্তিকে নিয়ে চলে যায় ভাড়া বাড়িতে। রনিতের মায়ের ছেলে হারানোর তীব্র যন্ত্রণা রয়ে যায়। মুক্তির প্রতি শরীর প্রলুব্ধ শ্বশুরের পাশবিক মনোভাব আজও রয়ে গেছে তার জঘন্য মানসিকতায়। অন্য সকল আত্মীয়রা রনিতের বিয়ের পর যাদের একমাত্র কাজ ছিল রনিত ও মুক্তির ব্যক্তিগত জীবনকে নিয়ে ঠাট্টা তামাশা করা, তারা আজ নীরব হয়েছে রনিতের কঠিন ত্রূর কথায়। সমাজে যতদিন সম্পর্কের মর্যাদা দিতে না পারা মানুষগুলির অস্তিত্ব থাকবে, ততদিন তারা সমাজকে কলুষিত করবে, বিচ্ছেদ ঘটাবে, পরিবার ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে। তবে এইসব দুষ্ট ব্যক্তিরা কখনোই তাদের উদ্দেশ্য সফল করে তুলতে পারবে না। রনিত মুক্তি আজ নিজেদের মতন করে খুব খুশি। রনিত পেরেছে সমস্ত প্রতিকূলতা থেকে মুক্তিকে রক্ষা করতে। তবে রনিত বোঝাতে পারিনি ও বাড়িতে মুক্তির জায়গাটা ঠিক কতখানি। হয়তো মুক্তির মতো লাখো মেয়ে এই যন্ত্রণার শিকার হবে যতদিন খারাপ প্রবৃত্তির মানুষগুলি সমাজে থাকবে। তবে মুক্তির জন্য রনিত আছে, থাকবে। এতক্ষণ শুনছিলেন রাহুল দেববৈদ্যের লেখা গল্প মুক্তি। গল্পটি এখানেই সমাপ্ত হলো।